15 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে স্বাক্ষর অনুষ্ঠান। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগে গণভোট জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেবে বলে মনে করেন তারা। সেটাই বাস্তবায়িত হোক। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 14 মাস পর 15 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত হবে স্বাক্ষর অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, কিছু দ্বিমত জুলাই সনদের মধ্যেই আছে। দ্বিমতের অধিকার নিয়েই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। যেসব বিষয়ে একমত হওয়া গেছে তা কমিশনের জন্য অনেক বড় অর্জন বলেও মনে করেন তারা। কিছু দ্বিমত হচ্ছে আপনার সনদের মধ্যেই আছে, সেটা আমরা দ্বিমত করার যে অধিকার সেটা নিয়ে ভিন্ন মতের অধিকার সহই একমত হওয়া হয়েছে। মাসের পর মাস আলোচনা করে যতটুকু বিষয় আসলে ঐকমত্য করা গেছে সেইটাকে আমি কম মনে করি না বাংলাদেশের জন্য। গণভোটের দিনক্ষণ নিয়ে দ্বিমত থাকাটা স্বাভাবিক এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট জাতীয় নির্বাচনকেই বিলম্বিত করবে বলে মনে করেন অনেকে। সনদটি বাস্তবায়ন করার জন্য একটি প্রশ্ন উঠেছে গণভোটের। এখন এই গণভোটটা নিয়েও কিন্তু বিতর্ক দেখা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মতামত। এটা থাকাই স্বাভাবিক। যদি আবার আমরা একটি ভোট করি গণভোটের জন্য, তাহলে পরে জাতীয় নির্বাচন যেটা নিয়ে এতদিন পর্যন্ত মানুষ অপেক্ষা করছে, সেই জিনিসটা অনেক বিলম্ব হবে। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির বলেন, সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হবে না। এই সমস্ত বিষয়ে আমরা স্বাক্ষর করব কিছু নোট অফ ডিসেন্ট সহ। এটাকে গণভোটটা কোন দিন হবে এই ব্যাপারটা নির্ধারণ করবে হলো সরকার। ভালো মন্দ বিবেচনা করে আমার ধারণা শেষ পর্যন্ত আমরা সকলেই এখন যেভাবে একমত পোষণ করেছি ওইটার ক্ষেত্রেও আমরা একমত পোষণ করব বলে আমার ধারণা। গণভোটের বিষয়ে সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলেও আশা এই আইনজীবীর। সুনির্দিষ্ট যে প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীতে এক সংলাপে এই সুপারিশ করে সংস্থাটি। তবে উচ্চকক্ষ হলে সংসদের জবাবদিহি বাড়বে এবং স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন রাজনীতিবিদ, গবেষক সহ অন্যান্যরা। সংলাপে বর্তমান পরিস্থিতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করে সিপিডি। আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। তবে উচ্চকক্ষ হলে সংসদে জবাবদিহি বাড়বে এবং নতুন করে স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত দেয় বিএনপি ও এনসিপি। উচ্চকক্ষের সাথে এমপিদের ক্ষমতা কতটুকু হবে সেটিও ভেবে দেখা দরকার বলে মত দেয় বিএনপি। একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং পার্লামেন্টের ডিসিশন মেকিং প্রসেসে আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট যেন আরো ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে পারে। যে দল অন্তত 1% ভোট পেয়েছে তাদেরও যদি আমরা প্রতিনিধিত্ব অংশগ্রহণের সুযোগ দিতে পারি, যেটাই কমিশন প্রস্তাব করেছে, তাহলে বহুদলীয় গণতন্ত্র চর্চা সেটাকে আমরা আরো প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি। উচ্চকক্ষের মাধ্যমে সংসদে ভারসাম্য তৈরি হবে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দানবে পরিণত হয় শেখ হাসিনা। উচ্চকক্ষ থাকলে পঞ্চদশ সংশোধনী সম্ভব হতো না। শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে অনেকগুলো আইন কানুন বিধিবিধান। সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। সংলাপে পরিবর্তিত অগ্রযাত্রায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমার পরামর্শ হলো আগামীতে বাংলাদেশ জবাবদিহিতা বাড়াবে। ইউরোপীয় ইউনিয়ন সবসময় এদেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের পাশে থাকবে। উচ্চকক্ষ কার্যকর করা গেলে মাঠের রাজনীতিতেও পরিবর্তন আসবে বলে জানান বক্তারা।
উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্য দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো সহ নানা বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে বিমানবন্দর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন জ্বালানি সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হয়। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। গত 16 বছরে যা হয়েছে তা নির্বাচনের নামে এক প্রহসন ছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। জানান, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, প্রতীককে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা এই মাসের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। শাপলা না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শাপলা প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। টানা 2.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এনসিপিকে শাপলা না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে। শাপলা না দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি। তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয় এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? শাপলা না দিলে ইসিকে এর ব্যাখ্যা দিতে হবে, নয়তো ধান ও সোনালী আঁশ বাদ দিতে হবে। ন্যাশনাল সিম্বলে যেভাবে শাপলা দৃশ্যমান হয় তার বাইরে অন্যভাবে দৃশ্যমান কোনো শাপলা মার্কা হিসেবে নেওয়ার জন্য আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি, তারা এগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। এছাড়া সিসির সাথে বৈঠকে জেনজিদের ভোটের সুযোগ দিতে নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব করে এনসিপি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধীরে ধীরে জুলাইকে অপসারণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যে ন্যারেটিভের ওপর ভর করে ক্ষমতায় ছিলেন সেই ন্যারেটিভকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে সেসব চেহারা নানাভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর মব ভায়োলেন্সের মাধ্যমে নানা ন্যারেটিভ তৈরি করে জুলাইকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মাহফুজ আলম বলেন, যতই সমালোচনা করা হোক না কেন সরকারে থাকা অবস্থায় নতুন নতুন গণমাধ্যমের অনুমোদন দেয়া হবে। জুলাই অভ্যুত্থানে টেলিভিশনের ভূমিকা গবেষণার মাধ্যমে তুলে ধরার জন্য পিআইবির প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। রাতে করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে। এর আগে বুধবার রাত 3টার দিকে শপিং মলটির শম্পা জুয়েলার্স থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 জন চোর জুয়েলারি দোকানের শাটারের তালা কেটে স্বর্ণ নিয়ে যায়। পুলিশ জানায়, ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বুধবার রাত 3টা 7 মিনিটে শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরা 2 যুবক। প্রায় আধা ঘন্টার চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্বর্ণ নিয়ে চোরেরা 4টা 1 মিনিটে স্থান ত্যাগ করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে চুরির কথা জানায়। অভিযোগ করেন, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকাদের সহযোগিতা ছাড়া চুরি সম্ভব নয়। দোকানে 400 ভরি গোল্ড আছিল, 100 ভরি প্লাস বন্ধকি সোনা আছিল,
40,000 টাকা আসলো। এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই, এক প্রতি সোনাও নাই। এ ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের মার্কেট বন্ধ, যারা যে সকাল সকাল খুলে হইব নগর টার্গেট আসলে এরকম করে ফেলেছে। কারণ আমাদের সিসি ক্যামেরা ফুটেজগুলো আমরা দেখতেছি, প্রশাসনের লোকজন আসতেছে, আমরা মামলা মোকদ্দমায় যাব। এরপর আমরা নিজেরাও বসে যে আমাদের সিকিউরিটি লেভেলের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের একাধিক ইউনিট, সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন বলেও জানান তিনি। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের একটি দোকান থেকে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে চাকসু নির্বাচন। ভোটারের মন জয়ে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদ বিভাগে। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির। শ্রেণীকক্ষে প্রচারণা আর আপত্তিকর বক্তব্য নিয়ে কমিশনে অভিযোগ দিয়েছে দুই পক্ষ। ইসি বলছে, গুরুত্ব দিয়ে সব অভিযোগ খতিয়ে দেখছে তারা। উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। প্রচারে উত্তাপ এনেছে ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেল। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। ছাত্রদলের অভিযোগ, শিবির সমর্থিত ভিপি প্রার্থী শ্রেণীকক্ষে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী ছাত্র শিবিরও পাল্টা অভিযোগ করেছে ছাত্রদলের বিরুদ্ধে। আইন অনুষদে শ্রেণীকক্ষে প্রচারণা ও অন্য প্যানেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তাদের। কতগুলো শিক্ষার্থী তাদের ক্লাসরুমে আলোচনা করছিল, যেখানে আমার কোনো উপস্থিতি ছিল না, অথচ তারা একটা অভিযোগ দিয়েছে যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি। এটা একটু সাবকনসিয়াসলি হয়ে গেছে। তো সাবকনসিয়াসলি হওয়ার কারণে নির্বাচন কমিশন আমাদের বক্তব্য আমলে নিয়েছেন এবং এটা নির্বাচনী কোনো প্রচারণা ছিল না, সেটা স্বাভাবিক ক্লাসের কার্যক্রমের মধ্যে একটা অংশ ছিল। সব অভিযোগই খতিয়ে দেখার কথা বলছে নির্বাচন কমিশন। এখানে যে সমস্ত ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে, এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ। এটি যে কোনো মানুষ একটু ভুল করে ফেলতে পারে। মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। ৩৫ বছর পর 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮% শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি নিরাপত্তার শঙ্কায় থাকেন তারা। এবার রাকসু নির্বাচনের মূল এজেন্ডা রাবিকে পূর্ণাঙ্গ আবাসিক করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। সাইবার বুলিং প্রতিরোধে বিশেষ সেল করার দাবি উঠেছে। ১৯৫৩ সালে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা। বর্তমানে 12টি অনুষদ, 59টি বিভাগ ও 6টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০,০০০। ১৭টি আবাসিক হলের মধ্যে 11টি ছাত্রদের। বাধ্য হয়ে ৬৮% শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের বাইরে। এবার রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রধান এজেন্ডা পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা। পূর্ণাঙ্গ আবাসিকতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে একটা যেন পূর্ণাঙ্গ আবাসিকতার ব্যবস্থা করে দেওয়া হয়। একটা নারী শিক্ষার্থী ভালো কিছু করতে গেলে ওখানে বট আইডি দ্বারা কিভাবে তাদেরকে বাজে মন্তব্য এবং কটু মন্তব্য করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেই জায়গায় আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে যেন একটা শক্তিশালী সাইবার সেল গঠন করা হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করে এবং দেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে আমরা একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব, যাতে নির্দিষ্ট একটা সময় পর হল নির্মাণের মাধ্যমে 10 বছর 15 বছর বা যেটাই হোক না কেন একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকতার আওতায় নিয়ে আসার জন্য। আমি এই বিশ্ববিদ্যালয়কে কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্টনমেন্ট হইতে দেব না। আমার বিশ্ববিদ্যালয় কেবল একটা বিশ্ববিদ্যালয় হবে যার মূল লক্ষ্য হবে শিক্ষা ও গবেষণা করা।
শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সক্ষমতা আছে এমন প্রার্থীকেই বেছে নিতে চান শিক্ষার্থীরা। প্রার্থীরা এসে আমাদেরকে অঙ্গীকার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু এগুলো আসলে তারা কিভাবে বাস্তবায়ন করবে এটাই আসলে দেখার বিষয়। আমাদের হলের সংখ্যা বাড়াতে হবে, সিট ম্যানেজমেন্ট আরো বেটার করা লাগবে। প্রার্থীরা আমাদেরকে অনেক আশ্বস্ত করতেছে এই বিষয়ে। এদিকে নির্বাচন কমিশন বলছে নির্ধারিত দিনেই হবে ভোট। দু একটি অভিযোগ এলেও বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি। একজন আরেকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেটাও আমাদের কাছে মনে হয়নি। তো সঙ্গত কারণে সব মিলিয়ে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ক্যাম্পাসে বিদ্যমান আছে, আপনারা লক্ষ্য করছেন। সবশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ী স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলার উত্তর চণ্ডীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে ঘরের দরজা খোলা দেখেন। এ সময় একটি ঘরে স্ত্রী জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তারের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্বজনদের দাবি, দুজনকে হত্যা করা ছাড়াও 30 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে খোলা সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। এদিকে আমদানি বাড়ায় কিছুটা কমেছে চালের দাম। আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, বিগত সপ্তাহের তুলনায় বাজার পরিস্থিতির তারতম্য কেমন দেখা যাচ্ছে? কোন কোন পণ্যের দাম বাড়লো? শাকসবজির বাজারের কি অবস্থা? জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দামই কিন্তু আসলে এই সপ্তাহে একটু বেশি দেখা যাচ্ছে। কারণ আমরা লক্ষ্য করেছি যে গত সপ্তাহে থেমে থেমে সারা বাংলাদেশেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যে কারণে সবজির সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দেয়, আর যার প্রভাবটা পড়ে দামের উপরে। আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিক করে বলি, তাহলে বাজারে যে সকল সবজি সরবরাহ রয়েছে তার প্রতিটিতেই প্রায় আপনার ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা, কোথাও কোথাও 20 টাকা পর্যন্ত আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এবং যদি আমি সার্বিকভাবে বাজারের যে অবস্থা সেটা অবশ্যই চড়া বলতে হবে। এখানে যারা আছেন ক্রেতা এবং যারা বিক্রেতা, তাদের উভয়ের সাথেই কথা বলেছে, তারা উভয়ই কিন্তু এই কথাটি বলেছে যে গত সপ্তাহ থেকে এইবার যে সবজির যে বাজার, সেই বাজারের উপরে দামের বিষয়টা একটু বেশি প্রভাব পড়েছে। আর যদি একটু বলি যে আসলে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু 3-4 দিন ছুটি ছিল। এই সময় ভারত থেকে যে কাঁচা মরিচ এবং টমেটোর যে বিষয়টি, সেটা কিন্তু আমদানি যে বিষয়ে আসলে কমে গিয়েছিল আমদানিটা, যে কারণে এই পণ্য দুটির দামও বেড়ে যায়। অবশ্য যদিও সপ্তাহের মাঝামাঝি সময় কিন্তু এটি কিছুটা দাম কমে আসে এবং এখন অনেকটা নিয়ন্ত্রণেই আছে, এবং খুব বেশি দূরত্ব না থাকলেও দামের পার্থক্যটা 10 থেকে 20 টাকার মধ্যেই রয়েছে। অন্যান্য সবজির দামের কথা যদি বলি, বেগুন সাধারণত আমরা অনেক ধরনের বেগুন দেখে থাকি, তার মধ্যে আপনার সাধারণ বেগুনগুলো 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে, কিন্তু তাল বেগুন আসলে যেটা আর কি আপনার 240 টাকা পর্যন্ত আসলে দাম নেওয়া হচ্ছে। এই বেগুনের দামটি আসলে খুবই বেশি, এবং এটা আসলে ময়মনসিংহ থেকে আনা হয়, যে কারণে আসলে বিক্রেতারা বলছেন যে এই সবজির দামের বিষয়টা এখানে একটু অপ্রতুল্য, এবং এটি গত সপ্তাহের তুলনায় প্রায় 40 টাকা এখন পর্যন্ত বেশি আছে। টমেটো 120 টাকায় বিক্রি হচ্ছে, মোটামুটি 70 টাকার নিচে কোনো সবজি আসলে বর্তমানে বাজারে নেই। আর যদি আপনাকে বলি যে করলা, কাঁকরোল, ঢেঁড়স, বরবটি, কচুরলতি, এই সকল সবজি 80 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, এগুলো আপনি 70 থেকে 80 টাকার মধ্যেই ক্রেতারা কিনতে পারছেন। তবে লাউয়ের দাম অপরিবর্তিত রয়েছে, 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, 60 থেকে 70 টাকা। সবজির দামের যদি একটু কমের মধ্যে যদি বলি, যারা আসলে একদমই 70 টাকার নিচে যদি কোনো সবজি থেকে থাকে, তো সেটি হচ্ছে শুধু পেঁপে এবং আলু, যা প্রতি এছাড়া যদি আমি আর একটু যাই, যে আসলে যে সরকারি যে চালের দাম আছে, বিশেষ তথ্য অনুযায়ী গত সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আর সাধারণ মানে সরু চালের দাম
কিছুটা বেড়ে আসলে 2 টাকা বেড়ে কিছু প্রেসে 172 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ যেটা বলছিলাম যে আসলে অনেকটা অপরিবর্তিত হচ্ছে, আগের মতোই আছে। এবং এছাড়া যদি গরুর মাংস বা মুরগির মাংসের কথা বলি, সেখানে আসলে ক্ষেত্র বিশেষে গরুর মাংস কেজি এখন 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে, মুরগি 280 থেকে 300 টাকা। বাজার পরিস্থিতির আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা একটু ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানবো। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে রয়েছেন সহকর্মীরা। চট্টগ্রামে শুরুতে যাই, সেখানে রয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঢাকার বাজার পরিস্থিতি আমরা দেখছিলাম যে বিগত সপ্তাহের তুলনায় সবগুলো দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে। চট্টগ্রামের বাজার পরিস্থিতির আসলে কেমন পরিবর্তন হলো? দেখুন, আমরা চট্টগ্রামের সকাল থেকে আজকে বেশ কয়েকটি বাজার বেরিয়েছি। যেটি দেখছি সেটি হচ্ছে আসলে মুরগির দাম বেশ চড়া। এছাড়া যদি আপনি জানেন যে আসলে গত সপ্তাহে যে দামে দেশি, সোনালী এবং ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল, এইবার আসলে এই সপ্তাহে এসে দেখছি আমরা প্রতিটি 3 জাতের মুরগির দামই বেশ বাড়তি। অন্যদিকে আমরা যদি সবজির দামের কথা বলতে যাই, তাহলে আমরা দেখছি এখানে কিছুটা স্বস্তি মিলছে, কিন্তু আলু এবং পেঁপে এই দুটি পণ্য ছাড়া, এই দুটি সবজি ছাড়া সবগুলো সবজি আসলে 70 টাকার উপরে কিনতে হচ্ছে। তবে আমরা গত সপ্তাহ কিংবা তার আগের সপ্তাহ দেখেছিলাম যে আসলে 100 টাকার নিচে সবজি মিলছিল না। সেই ক্ষেত্রে আসলে দেখছি যে এই মুহূর্তে আসলে 70-80 টাকা কিংবা যেই সবজিটির দাম 130 টাকা ছিল সেটি এখন 100 টাকায় মিলছে। এই পরিস্থিতির পেছনে যে কারণ সেটি হচ্ছে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে গত কয়েকদিন যে টানা বৃষ্টি ছিল, এরপর আসলে দেখা গেছে কোথাও বৃষ্টি ছিল, কোথাও ছিল না। যে সমস্ত জায়গায় ছিল না সেই সমস্ত জায়গা থেকে আসলে পর্যাপ্ত সবজি বাজারে প্রবেশ করছে এবং সেই কারণে সবজির দাম কিছুটা কমছে। মুরগির দামের যে বিষয়টা সেটি আসলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে গেল সপ্তাহে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই কারণে আসলে দেশি মুরগির সরবরাহ খুব একটা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। মাঝখানে যে সরবরাহের যে ঘাটতি ছিল সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে, ফলে দেশি মুরগি এই মুহূর্তে আসলে 600 কিংবা 610 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি এবং সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি এই দুটি মুরগির দামও আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি, কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে কেন এই দাম হঠাৎ করে বাড়া, সেটি আসলে তাদেরও জানা নেই। তারা আসলে খামার থেকে যেভাবে কিনে আনেন সেই দামে যেহেতু তাদেরকে বেশি দামে কিনতে হয়, সঙ্গত কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করা ছাড়া অত্যন্ত থাকে না। এক্ষেত্রে আসলে ক্রেতাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে কোনো না কোনো বাহানায় মুরগির দাম প্রতি সপ্তাহে বাড়ে এবং যে পরিমাণ বাড়ে পরবর্তী সপ্তাহে সেই পরিমাণ কমে না। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যেটি আসলে অসাধু চক্রের একটি কারসাজি, সেই কারসাজির মাসুলটা আসলে সাধারণ জনগণকে দিতে হচ্ছে এবং এক্ষেত্রে তারা মনে করেন যে যত দ্রুত সময়ের মধ্যে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের যে বাজার তদারকি টিম রয়েছে তারা যদি আসলে অভিযানটি শুরু করেন, তাহলে হয়তো এই যে বিক্রেতাদের যে দাম নিয়ে যে নয় সেটি আসলে নাগালে আনা সম্ভব। নিয়ন্ত্রণে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। এবারে রাজশাহীর বাজার পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ঢাকা চট্টগ্রাম 2 জায়গাতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, বিশেষ করে শাকসবজির দামে। রাজশাহীর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, অন্যান্য জেলার ন্যায় রাজশাহীতেও কিন্তু ব্যতিক্রম চিত্র নয়। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো সেটি এই সময় দাম কমার কথা ছিল, কিন্তু উল্টো চিত্র, সবগুলো দামই অনেকটাই বেশি এবং শুধু বেশি নয়, এটি বলা যেতে পারে যে মধ্যবিত্তের নাগালের বাইরে। আমরা দেখেছিলাম যে শীতকালীন সবজি বলতে বিশেষ করে ফুলকপি এই সময় যে উঠতে শুরু করেছে বা বাজারে আমরা দেখছি যে বেশ অ্যাভেলেবল বলা যেতে পারে। এটি এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। এবং বেগুনের কথা যদি বলা যায়, বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। তবে কমেছে এখানে আমরা দেখেছি যে কাঁচা মরিচে সেটির দাম গেল সপ্তাহের তুলনায় কেজিতে 100 টাকার মতো করে কমেছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে কাঁচা মরিচ গেল সপ্তাহে ছিল 300-320 টাকা কেজি কাঁচা মরিচ ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে এখানে 200-210 টাকায় এইরকম কেজি বিক্রি হচ্ছে। সিম যদি বলা হয়ে থাকে সেটিরও দাম বেশ চড়া। এখন আমরা দেখেছি আজকের বাজারে সেটিও বিক্রি হচ্ছে 150 থেকে 160
60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সিম, এবং অন্য প্রত্যেকটি সবজি একমাত্র আলুর দামটি কম রয়েছে, অর্থাৎ আলুটি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। এছাড়া প্রত্যেকটি সবজি কিন্তু 50 থেকে 60 টাকা এর নিচে মিলবে না। ঠিক সাধারণ বা মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের কিন্তু যে ভাষ্য বা তারা যে বিষয়টি বলছেন, যে বরাবরই একটি অভিযোগ করছেন যে এখানে বাজার তদারকির যে বিষয়টি, কেননা ব্যবসায়ীরা বারবার একটি বলে থাকেন যে কখনো অতিবৃষ্টি, কখনো অতি খরা, এই সমস্ত কারণে বাজারে সরবরাহ কম, কিন্তু আমরা বাজারে সরবরাহ পর্যাপ্ত দেখলেও দামটি কিন্তু ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে থাকেন এই ব্যবসায়ীরা। অর্থাৎ এখানে প্রশাসনের যে ভূমিকা, তাদের যে অ্যাক্টিভিটিস এখানে গুরুত্বপূর্ণ বলছেন এখানে যারা সাধারণ ক্রেতারা রয়েছিলেন তারা। তো এই ছিল রাজশাহী সবজি বাজার থেকে সর্বশেষ। রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর শুনছিলেন সহকর্মীদের কাছে। সংকটাপন্ন 5 ব্যাংক একীভূত করে একটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া নাগরিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য কোনো প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় 15টি এজেন্ডা নিয়ে। গুরুত্ব পায় আমানত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সহ বেশ কিছু বিষয়। সমস্যাগ্রস্ত ইসলামী শরিয়া ভিত্তিক আমানত সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান 5টি ব্যাংক বিলুপ্ত করে একটি ইসলামী শরিয়া সম্মত একীভূত ব্যাংক হচ্ছে। প্রাথমিকভাবে তাদের 20,000 কোটি টাকা দেবে সরকার। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায়সহ একীভূত হবে। উক্ত ব্যাংকসমূহ বিএসইসির তালিকাভুক্ত এবং মূলধন বাজারের ব্যাংকগুলোর শেয়ার ইস্যু করা হয়েছে। ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন হয়। এতে বলা হয়েছে নাগরিক তথ্যই হবে তার নিজস্ব সম্পদ। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাগরিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্যের বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না। যারা ডেটাটা কালেক্ট করে সেই উপাত্তের মালিকানা তাদের। তো আমরা এই ফিলসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি। আমরা আজকের এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা, ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে। বিগত সরকারের আমলে ডিজিটাল আইনে মামলার রায় পুনঃবিবেচনার সুপারিশও করা হয় বৈঠকে। আপনারা জানেন যে এআই ব্যবহারের ডেটা লোকালাইজেশন নীতি অনুযায়ী তথ্য সংরক্ষণ এখন আদালতের এখতিয়ারই থাকবে। এছাড়া অদক্ষ প্রতিষ্ঠানকে আর সরকারি প্রকল্পে কাজ দেওয়া যাবে না বলেও জানানো হয় বৈঠকে। কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।